ডিজিটাল ইলেকট্রনিক্স অথবা ডিজিটাল লজিক ডিজাইনের লেকচার 7-এ আপনাদের স্বাগতম। আমি তানভীর আহমেদ তারিক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, প্রাইম ইউনিভার্সিটি। আজকের লেকচারে আমাদের প্রথম টপিকটি হচ্ছে ডিরেক্ট ইনপুটস, যার একটির নাম হচ্ছে ডিরেক্ট ইনপুটদের একটির নাম হচ্ছে ক্লিয়ার পিন। এই ডিরেক্ট ইনপুট গুলো কি? এই ডিরেক্ট ইনপুটের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ফ্লিপ ফ্লপ গুলো রয়েছে, যখন আমরা এই ফ্লিপ ফ্লপ গুলোকে পাওয়ার অন করে স্টার্ট করি, সে সময় এর যে আউটপুট গুলো রয়েছে এর ভোলাটাইল নেচারের জন্য, ফ্লিপ ফ্লপের ভোলাটাইল নেচার অথবা উদ্বায়ী বৈশিষ্ট্যের জন্য বা প্রকৃতির জন্য আমরা কিউ এবং কিউ প্রাইমের একটি এমন একটি ভ্যালু পাই যে ভ্যালুটি আসলে অপ্রয়োজনীয় বা আমাদের কোনো কাজে লাগে না, এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের অনুযায়ী এই ভ্যালুকে বলা হয়ে থাকে গার্বেজ ভ্যালু। এখন এই গার্বেজ ভ্যালু আমাদের প্রয়োজনের না, সে কারণে এটি করা হয় যখন ফ্লিপ ফ্লপ স্টার্ট হয়, সে সময় এর ভ্যালুগুলোকে ক্লিয়ার করতে হয়। যেমন কিউ এর ভ্যালু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। কিউ এর ভ্যালু ক্লিয়ার করা মানে হচ্ছে এর ভ্যালুকে জিরো করা, এবং যেহেতু কিউ এর ভ্যালু জিরো করা হচ্ছে, তার মানে হলো কিউ প্রাইম এর ভ্যালু সে সময় 1 করতে হবে। অর্থাৎ ডিরেক্ট ইনপুটস এর কাজ হচ্ছে যখন আমরা কোনো সার্কিট অন করি, বিশেষ করে মেমোরি সার্কিট অন করি, সে সময় যদি ফ্লিপ ফ্লপ টাইপের মেমোরি হয়, তখন সেটির আউটপুটকে বা আউটপুটগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী আমরা ক্লিয়ার পিন যদি ইউজ করি, অর্থাৎ ক্লিয়ার যদি করতে চাই, তখন সেভাবে এই কিউ এর ভ্যালু অর্থাৎ কিউ আউটপুটের ভ্যালু জিরো করা হবে, এবং কিউ প্রাইম আউটপুটের ভ্যালু কিউ এর বিপরীত অর্থাৎ 1 করা হবে। এবং এখানে যেটি আমরা দেখছি ক্লিয়ার পিনের সাথে একটি বাবল দেওয়া রয়েছে, তার মানে হলো এই ক্লিয়ারিং এর কাজটি তখনই হবে যখন ক্লিয়ার পিনের দিয়ে আমরা জিরো পাস করব। যদি আমরা জিরো পাস করি, তখন এই বাবলের ফলে কি হবে, ইনভার্ট হয়ে ভিতরে এসে আমাদের এই ক্যালকুলেশনটা করবে। এবং যদি আমরা ক্লিয়ার পিনে 1 দেই, তখন এটা যতই চেষ্টা করি না কেন এটা ক্লিয়ারিং যে ফাংশনটি রয়েছে সেটি হবে না। তো এখন এখানে আমরা যদি এর ফাংশন টেবিলটা দেখি, তখন ক্লিয়ার পিনের ক্ষেত্রে আমরা যেটা বললাম, যদি আমরা জিরো দেই তখনই ক্লিয়ারিং এর কাজ হবে। ক্লিয়ারিংটা কিরকম হবে? ক্লিয়ারিং হচ্ছে যদি জেকে ফ্লিপ ফ্লপ হয়, এর ইনপুট আউটপুট এবং ক্লকে যাই থাকুক না কেন, হোয়াট এভার ইট ইজ, এক্স মানে হচ্ছে ডোন্ট কেয়ার, মানে জিরো অথবা 1 যে কোনো একটি হতে পারে। এখন এই এটির ভ্যালু যাই হয়ে থাকুক না কেন, ক্লিয়ারের ভ্যালু যদি জিরো হয়, তাহলে কিউ এবং কিউ প্রাইমের ভ্যালু যথাক্রমে 0 এবং 1 সেট হয়ে যাবে। কিন্তু যদি আমরা ক্লিয়ারের ভ্যালু 1 দেই, তখন এটি আর ক্লিয়ারিং ফাংশনে যাবে না। সেটি যেহেতু এখানে ক্লক পালসেও একটি বাবল দেওয়া রয়েছে, সেই কারণে এখানে নেগেটিভ পালস পেলে তখন, অথবা ফলিং এজের পালস পেলেই, তখনই জেকে ফ্লিপ ফ্লপের ইনপুট অনুযায়ী তার ক্যারেক্টারিস্টিক এবং জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক অনুযায়ী কিউ এবং কিউ প্রাইমের ভ্যালু চেঞ্জ অথবা নো চেঞ্জ অথবা টগল হবে। সো আবারও বলছি, ক্লিয়ার পিনের কাজ হচ্ছে যদি আমরা এটাতে জিরো দেই, যেরকম আমরা সার্কিটে দেখতে পাচ্ছি নর্মালি এরকমই দেওয়া থাকে বাবল দিয়ে, জিরো যদি দেওয়া হয় তাহলে কিউ এর ভ্যালু 0 এবং কিউ প্রাইমের ভ্যালু 1 হবে। যদি এটা ডি ফ্লিপ ফ্লপও হয়, যে কোনো ফ্লিপ ফ্লপই হোক না কেন, এইরকমই কম্বিনেশন হবে। এটি জাস্ট উদাহরণ হিসেবে যে কে ফ্লিপ ফ্লপ দেওয়া হয়েছে। একই সাথে কোনো সার্কিটে আবার প্রিসেট বলে আরেকটা পিন থাকে। প্রিসেটের কাজ হচ্ছে ঠিক বিপরীত। প্রিসেট ক্লিয়ার পিনের ঠিক বিপরীত, অর্থাৎ প্রিসেট দিয়ে যদি আমরা কোনো সিগন্যাল পাঠাই, তাহলে কিউ এর ভ্যালু 1 হবে এবং কিউ প্রাইমের ভ্যালু 0 হবে। সো আমাদের কখনো কখনো এরকম করার প্রয়োজন পড়ে যখন প্রিসেট করতে হয়, অর্থাৎ আগে থেকে সেট করে দিতে হয় কাজ শুরুর আগে।
আর কখনো কখনো কাজ শুরুর আগে ক্লিয়ার অথবা প্রি ক্লিয়ার করে দিতে হয়, অথবা প্রি রিসেট অনেক সময় বলা হয়ে থাকে। এখন আমরা এই একটি সিকোয়েন্সিয়াল সার্কিট রয়েছে, সেটির অ্যানালাইজিং করে এটির স্টেট ডায়াগ্রাম বের করব। এখন স্টেট ডায়াগ্রামটি কি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ যাব, তখন আমরা বুঝতে পারবো। এখন এই সিকোয়েন্সিয়াল সার্কিটকে আমরা একটু একসাথে জুম ইন করে দেখি, জুম আউট করে দেখি এটি দেখতে কি রকম। এটি এখানে খেয়াল করুন, একটু সার্কিটটি অনেক বড় আকারে দেয়া হয়েছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এটির একটি ইনপুট এক্স রয়েছে, একটি আউটপুট ওয়াই রয়েছে এবং দুইটি ফ্লিপ ফ্লপ, এ ফ্লিপ ফ্লপ এবং বি ফ্লিপ ফ্লপ রয়েছে। তো এটিকে অ্যানালাইজ করে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দুটি ফ্লিপ ফ্লপই হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। প্রথমটি হচ্ছে এ ফ্লিপ ফ্লপ এবং দ্বিতীয়টি হচ্ছে বি ফ্লিপ ফ্লপ। এখন এটি অ্যানালাইজিং করার উদ্দেশ্য কি? এটি অ্যানালাইজিং করার উদ্দেশ্য হচ্ছে এখানে অ্যাকচুয়ালি তিনটি ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। প্রথম ইকুয়েশন হচ্ছে এ ফ্লিপ ফ্লপের ইকুয়েশন কি, সেকেন্ডটি হচ্ছে বি ফ্লিপ ফ্লপের ইকুয়েশন কি, এবং থার্ড হচ্ছে ওয়াই আউটপুটের ইকুয়েশন কি। তো এটি যদি আমরা দেখি, প্রথমে যদি আমরা খেয়াল করি, এ ফ্লিপ ফ্লপ যেহেতু ডি ফ্লিপ ফ্লপ, তার মানে হচ্ছে ডি তে ইনপুট যা থাকবে সেটি হবে এ ফ্লিপ ফ্লপের ইকুয়েশন। এখন ডি তে ইনপুট কি আছে? ডি তে ইনপুট হচ্ছে এই অংশটি হচ্ছে ডি তে ইনপুট। তো এখন যদি আমরা খেয়াল করি, এখানে একটি অর গেট, এই অর গেট আবার দুটি অ্যান্ড গেটের আউটপুটকে নিয়ে গঠিত, এই অর গেটের ইনপুটে আসছে। তো এখন এই অর গেটের যে ইনপুট গুলো, অর্থাৎ এই অ্যান্ড গেটের ইকুয়েশনটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা ডি ফ্লিপ ফ্লপের ভ্যালু, এ এ নামক ডি ফ্লিপ ফ্লপের ভ্যালু আমরা বের করতে পারবো। সেটি আমরা কিভাবে করতে পারি? যদি আমরা এই অর গেট অ্যান্ড গেটের ভ্যালু দেখি, তখন দেখবো এখানে এক্স আসছে এবং একই সাথে এই ভ্যালুটা, এটা কোথা থেকে আসছে? এটা আসছে এখান থেকে, এ থেকে আসছে। তার মানে হচ্ছে এই অর গেটের ভ্যালু হচ্ছে এ এক্স। আবার এটার ভ্যালু কোথা থেকে আসছে? এখান থেকে একটা এক্স থেকে এখানে আসছে, আরেকটা ভ্যালু আসছে এখান থেকে এদিকে হয়ে, এদিক থেকে এখান থেকে এই জায়গা থেকে আসছে, অর্থাৎ বি হয়ে আরেকটি ইনপুট আসছে। তাহলে এটির ভ্যালু হচ্ছে বি এক্স। তাহলে প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে বি এক্স। সো এই দুটার যোগফল বা অর করলে আমরা পাবো এক্স প্লাস বি এক্স। আমরা যদি দেখি, তাহলে এটি প্লাস ওয়ান বলা হচ্ছে, এটি প্লাস ওয়ান মানে হচ্ছে এ এর আউটপুট, এবং এটিকে টাইমের হিসাবে যদি আমরা চিন্তা করি, তখন এটি এক্সটি প্লাস বিটি এক্সটি, টি যদি বাদ দেই তাহলে আমাদের চলে আসবে এ এক্স প্লাস বি এক্স, মানে কম্প্যাক্ট ফর্মে এটি প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স, যেটি আমরা বললাম। এরপর যদি আমরা বি ফ্লিপ ফ্লপের ইকুয়েশন যদি বের করতে চাই, তখন আমাদের দরকার হবে এটার যে ইনপুট ডি ফ্লিপ ফ্লপ, তার ভ্যালু কত। তো তার ভ্যালু যদি আমরা দেখি, তখন দেখব এখানে একটি ইনপুট হচ্ছে এই এক্স থেকে আসছে, আরেকটি ইনপুট কোথা থেকে আসছে? আরেকটি ইনপুট এই উপর থেকে হয়ে এখান থেকে আসছে, অর্থাৎ এ প্রাইম এক্স। তো আমরা যদি দেখি বিটি প্লাস ওয়ান ইকুয়াল টু এ প্রাইম এক্স, অথবা এখানেও এ প্রাইম এক্স। লাস্ট হচ্ছে ওয়াই এর ভ্যালু। ওয়াই এর ভ্যালুটা কি? এই অ্যান্ড গেটের ভ্যালু। এই অ্যান্ড গেটে আবার কোথা থেকে আসছে? একটি হচ্ছে অর গেট, আরেকটি হচ্ছে নট গেট। নট গেটের ভ্যালুটা কোথা থেকে আসছে? আমরা যদি দেখি, নট গেট আসছে এই এক্স থেকে আসছে, অর্থাৎ এখানে আউটপুট হচ্ছে এক্স বার। আর এটি হলো, এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো এখানে একটি এখান থেকে এই জায়গা থেকে আসছে, খেয়াল করে দেখেন। তাহলে এটা এখান থেকে আসছে বি, বি থেকে একটি ভ্যালু এখানে আসছে, আরেকটি ভ্যালু আসছে এখান থেকে যদি দেখি, তাহলে এই ভ্যালুটা, এবং এই ভ্যালুটা কোথা থেকে আসছে? এ থেকে, অর্থাৎ এখানে আসছে এ প্লাস বি, আর এখানে হলো এক্স বার। সো আমরা যদি এখানে খেয়াল করি, তখন দেখবেন এটি প্লাস বিটি প্লাস এক্স বার টি, অর্থাৎ সংক্ষেপে y ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এক্স বার। সো y এর ভ্যালু এ এবং এ বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন এটি পাওয়ার পর আমরা কি করব? আমরা জাস্ট এটা করব, যেহেতু আমাদের এখানে দুইটি ফ্লিপ ফ্লপ রয়েছে, সেজন্য দুইটি ফ্লিপ ফ্লপের জন্য প্রেজেন্ট, এখন আমরা যেটি করব,
এই এই সার্কিট ডায়াগ্রাম যেটি দেয়া রয়েছে সেই সার্কিট ডায়াগ্রামের আমরা অ্যাকচুয়ালি স্টেট ইকুয়েশন বের করলাম। এই যে এই তিনটি ইকুয়েশন যেটি রয়েছে পেলাম আমরা, এই তিনটি ইকুয়েশন হচ্ছে স্টেট ইকুয়েশন। এই তিনটি স্টেটের নাম, ইকুয়েশনের নাম হচ্ছে স্টেট ইকুয়েশন। এখন এই স্টেট ইকুয়েশন থেকে আমরা কি করব, স্টেট টেবিল বের করব। স্টেট টেবিলটা কি? স্টেট টেবিল বোঝাচ্ছে এই ফ্লিপ ফ্লপ গুলোর প্রত্যেকটার একটি প্রেজেন্ট স্টেট থাকবে এবং প্রেজেন্ট স্টেটের উপর যদি আমরা ইনপুট অ্যাপ্লাই করি তো প্রেজেন্ট স্টেটের উপর ইনপুটের উপর বেস করে এটার একটি নেক্সট স্টেট আমরা পাবো এবং আউটপুটও আমরা পাবো। আউটপুটটি অবশ্যই এখানে যেটি আমরা দেখতে পাচ্ছি এই সার্কিট অনুযায়ী এই ফ্লিপ ফ্লপের যে আউটপুট সেটার উপর বেস করে আছে। যেমন এই যে এখানে a প্লাস বি, তার মানে হলো যে এই আউটপুটটা এই প্রিভিয়াস স্টেটের উপরও ডিপেন্ডেন্ট। তো এখন শুরুতে যদি আমরা চিন্তা করি তো শুরুতে সবকিছু যদি জিরো দিয়ে আমরা স্টার্ট করব এবং খেয়াল করে দেখুন এখানে যেহেতু প্রেজেন্ট স্টেট এ বি এবং ইনপুট একটি, সো তিনটি ইনপুট অ্যাকচুয়ালি রয়েছে, যেখানে এ আর বি এই প্রেজেন্ট স্টেটটি হচ্ছে সেকেন্ডারি ইনপুট এবং এই এক্স ইনপুটটি হচ্ছে প্রাইমারি ইনপুট, এবং একইভাবে নেক্সট স্টেট এ বি এটার মানে হচ্ছে সেকেন্ডারি আউটপুট এবং এই আউটপুট ওয়াই মানে হচ্ছে প্রাইমারি আউটপুট। এইগুলোর ভ্যালু আমরা এখন বের করব। আমরা প্রেজেন্ট স্টেট এবং নেক্সট এবং ইনপুটের ভ্যালু অর্থাৎ এই সেকেন্ডারি এন্ড প্রাইমারি ইনপুটটি আমরা অটোমেটিক হিসাব করতে পারি কিভাবে? আমরা বুঝতে পারছি এগুলো যেহেতু ইনপুট তাহলে, এবং এখানে তিনটি ইনপুট রয়েছে, তিনটি ইনপুট হলে 8টি কম্বিনেশনের বাইরে আর কোনো কম্বিনেশন পসিবল না। সো এখানে 0 0 0 থেকে 1 1 1 এই তিন টোটাল 8টি কম্বিনেশন এখানে দেওয়া রয়েছে। এখন আপনারা যেটি করবেন সেটি হলো এই যে এই 8টি কম্বিনেশনের ভ্যালু যেটি বসানো এখানে রয়েছে এই তিনটি ইকুয়েশনে আপনি 0 0 0 থেকে 1 1 1 টোটাল 8টি ইকুয়েশন বসাবেন, 8টি কম্বিনেশন বসাবেন। এই 8টি কম্বিনেশন বসানোর ফলে আমরা যথাক্রমে নেক্সট স্টেট এবং আউটপুট এটা আমরা পেয়ে যাব। কিভাবে এটা এখন বসাতে পারি একটু খেয়াল করেন। দেখেন ধরে নিলাম আমরা 0 0 0 এটা যদি আমরা বসাই ইকুয়েশনে তখন x এর মান 0, a এর মান 0, b এর মানও 0। তাহলে a এর মান এই at প্লাস 1 অর্থাৎ এর মান কত হবে? at প্লাস 1 অথবা t প্লাস 1 বলতে বোঝাচ্ছে নেক্সট স্টেটের ভ্যালু। সো এই এই t প্লাস যদি আমরা বলি এখানে যদি a এর মান 0, b এর মান 0, x এর মান 0, তাহলে ওভারঅল কি দাঁড়ায়? ওভারঅল দাঁড়াচ্ছে a এর মান 0। এরপর একইভাবে a প্রাইমের মান কত? a এর মান যদি 0 হয় a প্রাইম ইকুয়াল টু 1 বাট x ইকুয়াল টু 0, সো এখানে ওভারঅল আসছে 0। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 আসছে। লাস্ট হচ্ছে a এর মান 0, b এর মান 0, তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 ইন্টু x প্রাইম মানে হচ্ছে 1, তো 0 ইন্টু 1 ইকুয়াল টু 0। সো ফাইনালি y এর মানটাও 0 আসছে। এখন যদি আমরা আরেকটি মান বসাই 0 1 1, এই ভ্যালুটি যদি বসাই তখন কি হবে? 0 1 1 মানে হচ্ছে a এর মান 0, x এর মান 1 এবং b এর মান 1। সো যেহেতু a এর মান 0 সো এটা 0, b এর মান b এর মান 1 এবং x এর মানও 1, সো এটা ওভারঅল আসছে 1। সো এখানে খেয়াল করেন এখানে a এর মান আসছে 1। এরপর a প্রাইম ইকুয়াল টু কি হবে? a ইকুয়াল টু যদি 0 হয় a প্রাইম ইকুয়াল টু 1 এবং x এর মানও 1, সো 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। সো একইভাবে এখানে দেখেন b এর মান 1 আসছে। লাস্টটি হচ্ছে a প্লাস b ইকুয়াল টু যাই থাকুক x ইকুয়াল টু কি? x ইকুয়াল টু হচ্ছে 1, সো x প্রাইম ইকুয়াল টু 0। সো যে কোনো কিছুর সাথে 0 গুণ করলে ওভারঅল 0ই থাকবে, সো y এর মান 0। সো আমরা এটা দেখতে পেলাম এই যে যদি আমরা এই কম্বিনেশনটা অ্যাপ্লাই করি তখন আমরা এই আউটপুট কম্বিনেশনটি পাবো, অর্থাৎ 0 1 প্রেজেন্ট স্টেট অফ ফ্লিপ ফ্লপ এবং ওই সময় যদি আমরা ইনপুটে 1 অ্যাপ্লাই করি তখন নেক্সট স্টেট হবে এ বি এর জন্য 1 1 এবং আউটপুট হবে y ইকুয়াল টু 0।
একই রকম ভাবে আমরা এই 8টি ভ্যালু বের করতে পারবো। যদি আপনারা প্রত্যেকটি একটি একটি করে বসান তাহলে এই প্রত্যেকটি ভ্যালু আমরা এই আউটপুট ভ্যালুগুলো আমরা বের করতে পারবো। এখন নিচে আরেকটি স্টেট টেবিল দেয়া রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় উপায়ে স্টেট টেবিল লেখার নিয়ম। এখানে হচ্ছে আমরা আলাদা আলাদা করে সবগুলো লিখেছি, কিন্তু এই জায়গায় আমরা ফ্লিপ ফ্লপের উপর বেস করে শুধু হিসাব করব। যেমন প্রেজেন্ট স্টেট অফ এ বি ইকুয়াল টু এরকম দুইটি ফ্লিপ ফ্লপ যেহেতু আছে, সো দুইটি ফ্লিপ ফ্লপের এর চারটির বাইরে কম্বিনেশন পসিবল না, 0 0 0 1 1 0 এবং 1 1। এখন এই ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট এবং ফুল সার্কিট ডায়াগ্রামের আউটপুট আমরা বের করতে চাই। সো ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট কি রকম হবে, যখন প্রেজেন্ট স্টেট এ বি, সে সময় যদি আমরা x ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করি তখন একটা নেক্সট স্টেট অফ এ বি পাবো। আবার যদি যখন প্রেজেন্ট স্টেট এ বি ওই সময় যদি আমরা x ইকুয়াল টু 1 অ্যাপ্লাই করি তখন আমরা আরেকটি নেক্সট স্টেট অফ এ বি পাবো। একইভাবে আউটপুটেও আমরা সেরকম পাবো যে প্রেজেন্ট স্টেট অফ এ বি যদি এটা হয় তখন x ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করলে আমরা একটি আউটপুট y পাবো, একটি আর x ইকুয়াল টু 1 অ্যাপ্লাই করলে আরেকটি কম্বিনেশন অফ আউটপুট y পাবো। এখানে অবশ্যই খেয়াল করবেন y এর মান কিন্তু প্রেজেন্ট স্টেট অফ এ বি এবং x এর উপর ডিপেন্ডেন্ট, আমরা ইকুয়েশন থেকে সেটি জানতে পারছি। সো তো এখান থেকে এখন আমরা চাইলে এইভাবেও আমরা স্টেট টেবিল লিখতে পারি, আবার চাইলে আমরা এভাবে স্টেট টেবিল লিখতে পারি। দুটো কিন্তু অ্যাকচুয়ালি একই, শুধু এখানে কম্প্যাক্ট করে লেখা হয়েছে আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ঠিক না, ফুল এক্সপ্যান্ড করে লেখা হয়েছে। এখন আমরা আসব যে এই যদি আপনারা মিলাই দেখেন তখন সেম ভ্যালুই পাবেন। যেমন এখানে 0 0 জন্য যখন 0 তখন আমরা পাচ্ছি 0 0 0 এবং 0। তো এখানে খেয়াল করেন প্রেজেন্ট স্টেট অফ এবি যখন 0 0, x ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করলাম, নেক্সট স্টেট এবি ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করলাম, y ইকুয়াল টু 0 পাচ্ছি। একইভাবে যদি আমরা এইটিকে যদি এক্সপ্লেইন করি, যখন প্রেজেন্ট স্টেট অফ এবি ইকুয়াল টু 0 1, ওই সময় ইনপুট যদি 1 হয় তখন আমরা কি পাবো, তখন আমরা পাবো ab ইকুয়াল টু 1 1। তাহলে এখানে খেয়াল করেন ab ইকুয়াল টু 1 1 আমরা পাচ্ছি, আর আউটপুট ইকুয়াল টু কি, আউটপুট ইকুয়াল টু 0। সো এই সময় যখন y x ইকুয়াল টু 1 সে সময় y ইকুয়াল টু 0। তো একই রকম আপনাদের যেটা সুবিধা হয় আপনারা চাইলে এটাও ডিজাইন করতে পারেন, এভাবেও ডিজাইন করতে পারেন, যার যেটা সুবিধা হয় আপনারা সেভাবে ডিজাইন করতে পারবেন। এখন আমরা আসবো স্টেট ডায়াগ্রাম। আমরা এই ছবি থেকে এই স্টেট ডায়াগ্রামটি বোঝার চেষ্টা করব যে স্টেট ডায়াগ্রামটি কিভাবে আসছে। যেহেতু এ বি এর চারটি স্টেটই পসিবল, দুইটি ফ্লিপ ফ্লপের জন্য চারটির বেশি স্টেট পসিবল না। সো আমরা এখানে এইভাবে 0 0 0 1 1 1 1 0 এইভাবে সেট করেছি। এমন কোনো জরুরি না যে এখানে যে কম্বিনেশনে দেওয়া রয়েছে আপনাকেও সেই কম্বিনেশন দিতে হবে, আপনি সিকোয়েন্সিয়ালি বসাতে পারেন। যারা এই বইটি লিখেছেন ওনাদের মতে এরকম করলে দেখতে সুন্দর লাগে হয়তো, সেজন্য ওনারা এভাবে ডিজাইন করেছেন, কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এভাবেই করতে হবে। আপনাদের যেভাবে সুবিধা হয় যে কোনো সিকোয়েন্সে আপনারা এটা করতে পারেন। উদ্দেশ্য হচ্ছে যেন দেখতে সুন্দর লাগে, বাট সুন্দর যদি নাও লাগে তাতেও কোনো সমস্যা নেই। তো এখন এই চারটি যে স্টেট রয়েছে এই চারটি থেকে আমরা স্টেট ডায়াগ্রাম বের করবো, যে অর্থাৎ স্টেট টেবিল যেহেতু আমরা পেয়ে গেছি তখন আমরা স্টেট ডায়াগ্রামও বের করতে পারবো খুব সহজে। তো কিভাবে আমরা বের করতে পারি এটি হলো কিভাবে, খেয়াল করেন যেহেতু দুটি ফ্লিপ ফ্লপেরই শুধু স্টেট হয়, তো ফ্লিপ ফ্লপ দুটি যেহেতু রয়েছে চারটি কম্বিনেশন, এবং এই বৃত্তের ভিতরে যে কথাটি লেখা রয়েছে প্রথমটি হচ্ছে এ ফ্লিপ ফ্লপের ভ্যালু, দ্বিতীয়টি হচ্ছে বি ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট। অর্থাৎ বৃত্তের ভিতরে যে কথাগুলো লেখা রয়েছে সেটি হচ্ছে প্রেজেন্ট স্টেট। তারপর
এখানে বাইরে 0/0, 0/1, আবার 1/0, আবার কোনো জায়গায় এখানে আপাতত নেই 1/0, এইরকম এই কম্বিনেশন দেয়া রয়েছে। তো এই প্রথম ভ্যালুটি হচ্ছে এক্স এর ভ্যালু অর্থাৎ ইনপুটের ভ্যালু, এবং অবলিক দিয়ে যে পরের যে ভ্যালুটি রয়েছে সেটি হচ্ছে ওয়াই এর ভ্যালু, এবং এই তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে নেক্সট স্টেট কোনটা হবে। এখন এটা ফুল আমি যদি এতটুকু আপনাদেরকে এক্সপ্লেন করি, যেটা হাইলাইট করলাম, ভিতরের যে বৃত্তের ভিতরে যেটি রয়েছে সেটি হচ্ছে এ বি ফ্লিপ ফ্লপের প্রেজেন্ট স্টেট। এই সময় যদি আমরা যখন 0 0 রয়েছে ওই সময় যদি আমরা 0 অ্যাপ্লাই করি তখন কি হয় আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে নেক্সট স্টেটটা 0 0 থাকে এবং আউটপুটটা 0 হয়। সেজন্য এখানে 0/0 অর্থাৎ x/y এটি বসানো হয়েছে 0/0, এবং নেক্সট স্টেট যেহেতু 0 0 অর্থাৎ যেটি ছিল সেটিই রয়েছে, সেই জন্য এখানে ওই সার্কেলকেই আবার ব্যাক করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই তীর চিহ্ন দিয়ে ওখানেই আবার ব্যাক করানো হয়েছে। অর্থাৎ আবার বলি, যখন প্রেজেন্ট স্টেট এ বি এর ভ্যালু 0 0, সে সময় যখন ইনপুট 0 অ্যাপ্লাই করা হলো, এক্স এর ভ্যালু 0 অ্যাপ্লাই করা হলো, সে সময় আউটপুট পাচ্ছি আমরা 0, এবং নেক্সট স্টেটটাও পাচ্ছি 0 0। একইভাবে যদি আমরা ওই সময় x এর মান 1 অ্যাপ্লাই করি তখন আমরা নেক্সট স্টেট পাবো 0 1, এবং y এর ভ্যালু পাবো 0। সো কিভাবে যখন আমরা এই 0 0 প্রেজেন্ট স্টেট, এই সময় যখন আমরা 1 অ্যাপ্লাই করলাম ইনপুটে, সে সময়ে আউটপুট পেলাম 0, এবং নেক্সট স্টেট হচ্ছে 0 1। এই যে এই লাইন থেকে দেখলাম। আরেকটি যদি আমরা একটু এক্সপ্লেন করি, ধরে নিলাম এখন আমরা 0 1 এ আছি। 0 1 এ যখন আছি সে সময় যদি আমরা x = 1 অ্যাপ্লাই করি, তখন নেক্সট স্টেট হচ্ছে 1 1। খেয়াল করে দেখেন, নেক্সট স্টেট হচ্ছে 1 1, এবং x = 1 যখন অ্যাপ্লাই করছি তখন আউটপুট হচ্ছে 0। তো 0 1 এর ক্ষেত্রে যখন আমরা 1 অ্যাপ্লাই করলাম সেই সময় আউটপুট পেলাম 0, এবং নেক্সট স্টেট তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে 1 1 হয়েছে। একই রকম ভাবে আপনারা যদি দেখেন প্রত্যেকটা এভাবেই তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। বৃত্তের ভিতরের অংশ হচ্ছে প্রেজেন্ট স্টেট, তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে নেক্সট স্টেট কোনটা, এবং অবলিক চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে ইনপুট বাই আউটপুট। তো এটি হচ্ছে আমরা যে সার্কিট ডায়াগ্রামটি দিয়েছি সেই সার্কিট ডায়াগ্রামের স্টেট ডায়াগ্রাম। ফ্লিপ ফ্লপ ক্যারেক্টারিস্টিক টেবিলস, আমরা এই ফ্লিপ ফ্লপ ক্যারেক্টারিস্টিক টেবিলটা আগেও পড়ে এসেছি, আরেকবার একটু রিভাইজ করব, পুরোটা রিভাইজ করব না, দুই একটি জিনিস আমরা রিভাইজ করব। যেমন ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ইনপুটে আমরা যা দিব আউটপুটে তাই পাবো, 0 দিলে 0, 1 দিলে 1, এবং টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি আমরা ইনপুটে 0 দেই তখন নো চেঞ্জ পাবো, আউটপুটে কোনো চেঞ্জ পাবো না, যা ছিল তাই থাকবে। কিন্তু যদি আমরা ইনপুটে 1 দেই তখন আউটপুটে যা ছিল তার বিপরীত ভ্যালু কিউ প্রাইম টি বা কমপ্লিমেন্ট ভ্যালু আমরা পাবো। একই রকম ভাবে আমরা এখানে জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল, আরএস ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল, আনপ্রেডিক্টেবল বলতে ইনডিটারমিনেন্ট বলা হচ্ছে, এটি আমরা পেয়েছি। এখন এই যে ক্যারেক্টারিস্টিক টেবিল আছে, এই ক্যারেক্টারিস্টিক টেবিলের উপর বেস করে আরেকটি টেবিল তৈরি করা হয়, সেটি হচ্ছে বলা হয় এক্সাইটেশন টেবিল। এক্সাইটেশন টেবিলের মানে কি, এখানে যদি আমরা দেখি যে ইনপুট এত আছে, যদি ইনপুট এটা হয় তাহলে আউটপুট এরকম হবে, এটিকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক টেবিল। ক্যারেক্টারিস্টিক টেবিল বলার আরো একটি কারণ রয়েছে, নর্মাল যে ট্রুথ টেবিল রয়েছে সেই নর্মাল ট্রুথ টেবিলে এখানে আমরা একটি ফিক্সড ভ্যালু পাই, হয় 0 নয় 1, কিন্তু এখানে কোনো ফিক্সড ভ্যালু দেওয়া নেই। এটি কেন কি হলো, এটি যখন 0 দেওয়া হয় তখন কিন্তু খেয়াল করেন এখানে নো চেঞ্জ বলা হচ্ছে, তার মানে হচ্ছে আগের যে ভ্যালু ছিল সেই ভ্যালুকে রেখে দেওয়া হবে। এবং একইভাবে যখন 1 ইনপুটে দেওয়া হবে সেই সময় আগের ভ্যালুকে
কমপ্লিমেন্ট করা হবে। আগের ভ্যালু কি আছে আমরা সেটা তো জানি না, কিন্তু এতটুকু বলতে পারছি যে টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি আমরা 1 ইনপুট দেই তখন আউটপুটটা ডিফারেন্ট ইনভার্ট হয়ে যাবে বা কমপ্লিমেন্ট হয়ে যাবে। যেহেতু এখানে কোনো ফিক্সড ভ্যালু নেই, একাধিক ভ্যালু থাকতে পারে, সেজন্যই এখানে এটি বিভিন্ন ডিফারেন্ট নাম দেওয়া হয়েছে এই ক্যারেক্টারিস্টিক টেবিল। এক্সাইটেশন টেবিলটা কি? এক্সাইটেশন টেবিল হচ্ছে আমাদের এই ডিজায়ার যে আউটপুটটা রয়েছে, যেমন কিউটি প্লাস ওয়ান হচ্ছে নেক্সট আউটপুট এবং কিউটি হচ্ছে কারেন্ট আউটপুট বা প্রেজেন্ট ইনপুট, প্রেজেন্ট ইনপুটও বলতে পারি। যদি এরকম হয় প্রেজেন্ট স্টেট অফ কিউ এত এবং নেক্সট স্টেট অফ কিউ এত আমরা চাই, তখন আমরা এস আর ফ্লিপ ফ্লপে কোন কম্বিনেশন দিলে এই ভ্যালুটা পাবো সেটিকে বলা হচ্ছে এক্সাইটেশন টেবিল। অর্থাৎ এর বাম দিকে থাকবে আউটপুট, ডান দিকে থাকবে ইনপুট, যেটা ক্যারেক্টারিস্টিক টেবিল বা ট্রুথ টেবিল ঠিক ট্রুথ টেবিলের ঠিক বিপরীত নিয়ম। আমরা যদি ডি ফ্লিপ ফ্লপ চিন্তা করি, এখানে যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট এবং কিউটি প্লাস ওয়ান হচ্ছে নেক্সট স্টেট, তো দুটি যেহেতু স্টেট রয়েছে, তো অবশ্যই এই চারটির বাইরে কোনো কম্বিনেশন পসিবল না। এখন আমরা এই খুব ভালো করেই জানি যে কিউটি প্লাস ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা যে আউটপুটটা চাচ্ছি, নেক্সট আউটপুটটা যেটা চাচ্ছি, সেটা আমরা কিভাবে পাবো? সেটা আমরা পাবো ডি তে আমরা যে ইনপুট দিব সেটি আমরা নেক্সট আউটপুটে পাবো। কারেন্ট আউটপুট যাই থাকুক বা কারেন্ট স্টেট বা প্রেজেন্ট স্টেট যাই থাকুক, নেক্সট স্টেট ডিপেন্ড করবে ডি তে আমরা যে ভ্যালু দিব ঠিক সেটারই উপর। সো এই জন্য এখানে খেয়াল করেন যে এই কিউটি প্লাস ওয়ান আমরা এরকম চাচ্ছি, তাহলে ডি তে আমাদেরকে এরকম ইনপুট দিতে হবে, অর্থাৎ ডি তে যা কিউটি প্লাস ওয়ানেও তা। এবং ডি ফ্লিপ ফ্লপের ইকুয়েশনই হচ্ছে কিউটি প্লাস ওয়ান ইকুয়াল টু ডি। একইভাবে যদি আমরা টি ফ্লিপ ফ্লপেরটা একটু চিন্তা করি, টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে হবে যে আমরা যদি এরকম প্রেজেন্ট স্টেট এবং এটা যদি নেক্সট স্টেট হয়, তখন কোন কম্বিনেশনে আমাদেরকে দিতে হবে। যেমন প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট যদি সেম রাখতে চাই, তখন আমাকে 0 দিতে হবে টি তে, 0 0 থাকলে ও 0 ইনপুট দিতে হবে, 1 1 থাক 1 চাই 1 আছে 1 রাখতে চাই, তখনও 0 ইনপুট দিতে হবে। কিন্তু যদি ইনপুট প্রেজেন্ট আউটপুট কিউটি এর ভ্যালু যদি আমরা চেঞ্জ করতে চাই, তখন আমাদেরকে টি ফ্লিপ ফ্লপে 1 ইনপুট দিতে হবে, তাহলেই এটি সেভাবে আমাদের আউটপুটটা দিবে। আমরা যদি এখন আরেকটু দেখি ফ্লিপ ফ্লপ এক্সাইটেশন টেবিল অফ জে কে যদি দেখি, যদি আমাদের এই রকম কম্বিনেশন রয়েছে 0 0 0 আছে 0 চাই, তখন জে কে ফ্লিপ ফ্লপে যথাক্রমে 0x কম্বিনেশন দিতে হবে। এটা আপনারা এই কম্বিনেশন থেকে এখান থেকে বুঝতে পারবেন। একইভাবে 0 আছে 1 চাই, তখন আমাদেরকে 1x কম্বিনেশন দিতে হবে। x মানে হচ্ছে ডোন্ট কেয়ার, অর্থাৎ 0 দিলেও কাজ করবে 1 দিলেও কাজ করবে। 1 আছে 0 চাই, তখন আমাদেরকে x1 দিতে হবে, এবং 1 আছে 1 চাই, 1ই রাখতে চাই, অর্থাৎ নো চেঞ্জ চাই, সেক্ষেত্রে আমাদেরকে x0 দিতে হবে। আবারও খেয়াল করেন, এটার মানে হচ্ছে নো চেঞ্জ, 0 0 বা 1 1 মানে হচ্ছে নো চেঞ্জ, সে সময় 0 0 এর জন্য 0x আর 1 1 এর জন্য x0 দিতে হবে। আর বাকি দুটোতে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তো 0 থেকে 1 করতে চাইলে 1x দিতে হবে, 1 থেকে 0 করতে চাইলে x1 দিতে হবে ইনপুটে। এখন এটি নিয়ে আমরা কিছু ডিসকাশন করব। যেমন আরেকটি সার্কিট ডায়াগ্রামের আমরা স্টেট ডায়াগ্রাম বের করতে চাই, সার্কিট ডায়াগ্রাম অথবা লজিক ডায়াগ্রামের স্টেট ডায়াগ্রাম, সরি আমি একটু ভুল বললাম, এই ইকুয়েশনে কোয়েশ্চেনে স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকবে, স্টেট ডায়াগ্রাম থেকে আপনাদেরকে সার্কিট ডায়াগ্রাম ড্র করতে হবে। এর আগেরটা ছিল সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, সেখান থেকে স্টেট ডায়াগ্রাম বের করতে হবে। তো
এটি হচ্ছে ঠিক তার বিপরীত। সেটি আমরা কিভাবে করব খেয়াল করেন, চারটি স্টেট রয়েছে এখানে। বৃত্ত দিয়ে বোঝাচ্ছে কয়টি স্টেট রয়েছে এবং বৃত্তের ভিতরে কয়টি ভ্যালু, যতটি ভ্যালু আছে সে ততটি ভ্যালু দিয়ে বোঝাচ্ছে কয়টি ফ্লিপ ফ্লপ রয়েছে। যেহেতু ভিতরে দুইটি কথা বা দুইটি নাম্বার রয়েছে, তার মানে হচ্ছে এখানে দুইটি ফ্লিপ ফ্লপ, ফর এক্সাম্পল এ অ্যান্ড বি রয়েছে। যদি এখানে তিনটি ভ্যালু থাকতো তখন এ বি সি তিনটি ফ্লিপ ফ্লপ রয়েছে। তো আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা জাস্ট দুটি ফ্লিপ ফ্লপেরটাই চিন্তা করব, ক্যালকুলেশন করব। একই রকম ভাবে যখন এর এই 0 0 স্টেটে 0 ইনপুট দেয়া হলো, সেই সময় নেক্সট স্টেটটা 0 0ই থাকছে। আবার যখন 1 ইনপুট দেয়া হলো, সে সময় নেক্সট স্টেট 0 1 হচ্ছে। আবার একইভাবে 0 1 কে যখন আমরা 1 ইনপুট দিচ্ছি তখন 0 1ই থাকছে। আবার যখন 0 1 কে থাকা অবস্থায় যখন আমরা 0 ইনপুট দিচ্ছি, সে সময় 1 0 আউটপুট বা নেক্সট স্টেট হচ্ছে। এখানে আরেকটি দেখার বিষয়, এখানে কিন্তু অবলিক চিহ্ন দেয়া নেই। 0/0 1/0 1/1 এরকম কোনো কিছু দেয়া নেই। তার মানে হলো এখানে কোনো আউটপুট ইকুয়েশন আমাদের বের করতে হবে না। এখানে শুধুমাত্র দুটি ইকুয়েশন বের করতে হবে, একটি হচ্ছে এ এর ইকুয়েশন আর একটি হচ্ছে বি এর ইকুয়েশন। তো এখান থেকে আমরা একই রকম ভাবে স্টেট টেবিলটা বের করলাম, যেটা আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না যদি এর আগেরটা আপনারা বুঝে থাকেন। এটিও সেম নিয়মেই, যে প্রেজেন্ট স্টেট অফ 0 0, প্রেজেন্ট স্টেট অফ এ বি যদি 0 0 হয়, ওই সময় যদি x ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করি তখন নেক্সট স্টেট হচ্ছে 0 0, এবং যদি x ইকুয়াল টু 1 অ্যাপ্লাই করি তখন নেক্সট স্টেট হচ্ছে 0 1। একইভাবে প্রেজেন্ট স্টেট যদি 0 1 হয়, এই 0 1 হয়, তখন যদি আমরা নেক্সট স্টেট পাওয়ার জন্য x ইকুয়াল টু 0 দেই, তখন আমরা 1 0 নেক্সট স্টেট পাবো, এবং ওই সময় যদি x ইকুয়াল টু 1 অ্যাপ্লাই করি তখন 0 1 নেক্সট স্টেট পাবো, যেটি আমরা এই ছবি থেকে বা এই স্টেট ডায়াগ্রাম থেকে বের করতে পারবো। আপনারা বাকিটা বের করবেন। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে, এই যেহেতু এটির ইকুয়েশন বের করতে হবে, সেজন্যই আমরা একটু আগে যে এক্সাইটেশন টেবিলটা দেখলাম, সেই এক্সাইটেশন টেবিলটা আমাদের বের করতে হবে। এবং আমরা মনে করলাম এটি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করতে চাই। তো জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে যদি আমরা তৈরি করতে চাই তখন একটু খেয়াল করবেন, যেমন এই এক্সাইটেশন টেবিল এখানে খেয়াল করেন, যখন প্রেজেন্ট স্টেট অফ এ বি ইকুয়াল টু 0 0, ওই সময় ইনপুট এক্স ইকুয়াল টু যদি 0 দেই, খেয়াল করবেন এখানে অ্যাকচুয়ালি 8টি কম্বিনেশন তৈরি করা হয়েছে এক্স ইকুয়াল টু 0 এবং একসাথে দেয়া হয়েছে যাতে বুঝতে ইজি হয়। সে সময় যদি 0 দেয়া হয় তখন কি হয়, আমরা জানি যে এই 0 0 আমরা নেক্সট স্টেট পাচ্ছি, তো এই জন্য এখানে 0 0 নেক্সট স্টেট দেওয়া হয়েছে। এখন কিভাবে বুঝবো যে কি হবে, এখানে খেয়াল করেন, এ এর স্টেট 0 ছিল, নেক্সট স্টেটেও 0 আছে, বি এর 0 ছিল, 0ই আছে। তখন আমাদের কি করতে হবে, উপরে যদি এই এক্সাইটেশন টেবিলটা খেয়াল করেন, জেকে ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন খেয়াল করেন, 0 ছিল, 0 আছে, তাহলে আমাদেরকে 0x দিতে হবে। সো সেজন্যই এখানে যদি দেখেন 0 ছিল, 0 আছে, সেজন্য 0x দেওয়া হয়েছে। একইভাবে বি তেও 0x দেওয়া হয়েছে। একইভাবে পরেরটা যদি আমরা দেখি, 0 0 আছে এবং 0 1 হয়ে গেল, তাহলে 0 আছে, 0 থাকছে, সো 0x। কিন্তু বি এর ক্ষেত্রে 0 আছে কিন্তু 1 হয়ে গেল, তাহলে আমাদের এটা কি ছিল একটু দেখে আসি। 0 কারেন্ট স্টেট, নেক্সট স্টেট 1, সো আমাদেরকে 1x ইনপুট দিতে হবে। সো এখানে সেজন্য আমরা যদি দেখি, এ ফ্লিপ ফ্লপের জন্য আমাদের 0xই রয়েছে, কিন্তু বি ফ্লিপ ফ্লপের জন্য আমাদের 1x করতে হয়েছে। তো এই যে এখানে টোটাল 8টি কম্বিনেশন রয়েছে, এই 8টি কম্বিনেশন আমরা এখান থেকে পাচ্ছি, স্টেট টেবিল থেকে পাচ্ছি। এই স্টেট টেবিল থেকে আমাদেরকে এই সার্কিটের এক্সাইটেশন টেবিল বের করতে হবে। সার্কিটের এক্সাইটেশন টেবিল আমরা যদি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করি তাহলে আমরা এই রকম এবং এই রকম পাবো। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে টোটাল 4টি ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে।
যে এ একটি ইকুয়েশন হবে, যে কে এ একটা ইকুয়েশন, কে জে বি আরেকটা ইকুয়েশন এবং কে বি আরেকটা ইকুয়েশন হবে। তো যদি আমরা এরকম ইকুয়েশন বের করি, তো আশা করি যারা কে ম্যাপ বুঝেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই ভ্যালুগুলোকে যদি আমরা কে ম্যাপে প্লট করি তখন আমরা জে এর ভ্যালু পাবো। একইভাবে এই কে এ, জে বি, কে বির ভ্যালু যদি যথাক্রমে আমরা এখানে, এখানে এবং এখানে যদি প্লট করি কে ম্যাপের নিয়ম অনুযায়ী, তাহলে আমরা এইগুলোর ইকুয়েশনও পেয়ে যাব। তো ইকুয়েশন যেহেতু আমরা পেয়ে গেছি, সো আমরা ফাইনালি সার্কিট ডায়াগ্রামটাও বলতে পারবো যে সার্কিট ডায়াগ্রামটা এরকম আসবে। কি রকম, আমি জাস্ট একটি এক্সাম্পল এখানে আপনাদেরকে বুঝিয়ে দিই। যেমন এখানে জে এ এর ইনপুট, জে এ এর ইকুয়েশনটা কি, বি এক্স প্রাইম। তো আমরা প্রথমে এখানে এ ফ্লিপ ফ্লপ, এখানে বি ফ্লিপ ফ্লপ এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর এখানে এক্স ইনপুট রয়েছে এবং এক্স ইনপুট রয়েছে, আমরা যেহেতু জে এ এরটা চাচ্ছি, জে এ কি আসবে এখানে খেয়াল করেন, জে এর ইকুয়েশন হচ্ছে বি এবং এক্স প্রাইম। সো এই যে এই এক্স প্রাইম আমরা পেলাম, এই এক্স প্রাইম এখান থেকে এই একটি এটা আসলো, এটি হচ্ছে এক্স প্রাইম এবং পরেরটি এই আমরা কি পাবো, বি থেকে পাবো। এই বি এখানে যদি আমরা খেয়াল করি তো দেখবো এই যে এখান থেকে বি এর ভ্যালুটি নেওয়া হয়েছে, এই বি এখান থেকে এসে এইভাবে এরকম আসলো। সো আমরা এই যে কি যে এই ভ্যালুটা পেয়ে গেলাম। একই রকম ভাবে বাকিগুলো আপনারা দেখবেন, কে এ ইকুয়াল টু বিএক্স, তাহলে কে ইকুয়াল টু বিএক্স যদি হয় তো এখানে খেয়াল করেন এই যে এটা কোথা থেকে আসছে, এই এখান থেকে শর্ট করে দেওয়া হয়েছে এই, এবং এই ভ্যালুটি আসছে বি থেকে, এবং আরেকটি ভ্যালু এটা, এটি কোথা থেকে আসছে, এটি আসছে এইখান থেকে এক্স থেকে। তো কে এ ইকুয়াল টু বিএক্স, কে এ মানে হচ্ছে এ ফ্লিপ ফ্লপের কে ইনপুট। একই রকম ভাবে বাকিগুলো ডিজাইন করা আছে, আশা করি আপনারা এটা পারবেন বুঝতে। নেক্সট ইকুয়েশন বা নেক্সট কোয়েশ্চন হচ্ছে, ড্র দি রিডিউসড স্টেট ডায়াগ্রাম ফ্রম দি ফলোইং স্টেট ডায়াগ্রাম। অর্থাৎ আপনাকে একটি স্টেট ডায়াগ্রাম দেয়া রয়েছে, এই স্টেট ডায়াগ্রামকে শর্ট করতে হবে, ছোট করতে হবে। এখানে খেয়াল করে দেখেন, এখানে বৃত্তের ভিতরে 7টি ডিফারেন্ট কথাবার্তা লেখা রয়েছে, এ বি সি ডি ই এফ জি। তাহলে এখন এখানে অ্যাকচুয়ালি 7টি স্টেট রয়েছে, 7টি ডিফারেন্ট স্টেট রয়েছে। তো 7টি স্টেট কখন পসিবল, 7টি স্টেট পসিবল যখন 3টি ফ্লিপ ফ্লপ রয়েছে। কারণ কি, 3টি ফ্লিপ ফ্লপের জন্য সর্বোচ্চ 8টি স্টেট সম্ভব। তো যেহেতু 7টি স্টেট রয়েছে তার মানে হচ্ছে এটি 2টি ফ্লিপ ফ্লপ দিয়ে পসিবল না, এটি 3টি ফ্লিপ ফ্লপ মিনিমাম লাগবে। তো 3টি ফ্লিপ ফ্লপের জন্য এখানে সর্বোচ্চ 8টি স্টেট পসিবল, আর এই প্রশ্নের জন্য 7টি স্টেট দেয়া রয়েছে। তো এখন বাকিগুলো আমি এক্সপ্লেইন করলাম না, আপনারা আশা করি এমনি বুঝবেন যে প্রেজেন্ট স্টেট এ ইনপুট যদি 0 দেই সে সময় নেক্সট স্টেট কি এবং আউটপুট কি, এটা আপনারা খুব ভালো করে আশা করি বুঝতে পারবেন। আপনারা এটি ভিডিওটি পজ করে এটি যদি বোঝার চেষ্টা করেন তাহলেই ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যেহেতু আমাদেরকে রিডিউস স্টেট ডায়াগ্রাম বের করতে হবে, সেজন্য প্রথম স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিল আমাদেরকে বের করতে হবে। তো স্টেট টেবিল বের করার জন্য এখানে যে কথাবার্তা রয়েছে এটি আপনারা স্টাইলে স্কিপ করতে পারেন, এটি না করলেও একই অ্যান্সার আসবে। এটা না করে আমরা ডাইরেক্ট যদি স্টেট টেবিলে যাই, সেম কথা। এই স্টেট টেবিলটাকে একটু অন্যভাবে এখানে আরেক উপায় লেখা রয়েছে, থার্ড ওয়েতে, যে এটি হচ্ছে বর্তমান স্টেট, ওই সময় x ইকুয়াল টু 0 দিলাম, আউটপুট পেলাম 0 এবং নেক্সট স্টেট হচ্ছে a। আবার এটা হচ্ছে নেক্সট স্টেট, এই সময় যদি ইনপুট 1 দেই তখন আউটপুট পাচ্ছি 0 এবং নেক্সট স্টেট হচ্ছে b। এইরকম ভাবে আমরা কন্টিনিউয়াসলি করেছি, খেয়াল করে দেখবেন 0 এই ইনপুটের ভ্যালু এইরকম ভাবে যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেরকম জাস্ট এখান থেকে অ্যানালাইজ করেই বের করা হয়েছে। আপনারা এটা চাইলে এইভাবেও করতে পারেন, এভাবে না করে
এইভাবেও করতে পারেন যে কি রকম, প্রেজেন্ট স্টেট 7টি সম্ভব, ওই সময় নেক্সট স্টেট কি হবে ডিপেন্ড করবে x = 0 এবং 1 এর উপর। x = যদি 0 হয় তাহলে নেক্সট স্টেট হবে এইটা, x = যদি 1 হয় তাহলে এই প্রেজেন্ট স্টেটের নেক্সট স্টেট হবে এটা। একইভাবে প্রেজেন্ট স্টেট যদি এইটা হয় সেই সময় যদি x = 0 দেই তখন আউটপুট পাবো এইটা। প্রেজেন্ট স্টেট যদি এটা হয় সেই সময় যদি x = 1 দেই তখন আউটপুট পাবো এইটা। ওকে, এখন এখানে খেয়াল করে দেখেন, আমরা এই টেবিলটাকে রিডিউস করার চেষ্টা করব। এমন কোনো জরুরি না যে সকল টেবিলই রিডিউসড হয়ে যাবে, যদি সম্ভব হয় শুধু তখনই আমরা রিডিউস করতে পারবো। খেয়াল করে দেখেন যে 7 নম্বর স্টেট এ কি বলা হয়েছে। 7 নম্বর স্টেটে আমরা দেখতে পাচ্ছি নেক্সট স্টেট যথা হচ্ছে এ এবং এফ, এবং আউটপুট হচ্ছে 0 1। ঠিক একই রকম ভাবে আপনি যদি একটু উপরে ই এর লাইনটা দেখেন, ই এর লাইনটাও কিন্তু সেম কথাই বলছে। নেক্সট স্টেট এএফ, এখানেও নেক্সট স্টেট এএফ, নেক্সট আউটপুট 0 1, এখানেও নেক্সট আউটপুট 0 1, অর্থাৎ সেম প্যাটার্ন, কোনো চেঞ্জ নেই। আমরা স্টেট টেবিলকে রিডিউস তখনই করতে পারবো যদি দুইটি প্রেজেন্ট স্টেট এর নেক্সট স্টেট এবং আউটপুট কম্বিনেশন একেবারে হুবহু সেম হয়। যেমন ই এবং জি এর প্রেজেন্ট স্টেটের নেক্সট স্টেট এএফ এবং নেক্সট আউটপুট 0 1। তো যদি এরকম হয় তখন আমরা বলতে পারি যে এই জি এর আমাদের প্রয়োজন নেই, এই জি আর ই হচ্ছে একে অপরের ইকুইভ্যালেন্ট। সো আমাদের জি আর প্রয়োজন নেই, আমরা সবগুলোকে যদি ই দ্বারা যতগুলো জায়গায় জি রয়েছে সেই জি গুলোকে যদি আমরা ই দ্বারা রিপ্লেস করে দেই তাহলেই আমাদের একই কাজ হবে। সো এই লাস্টের লাইনটি আর আমাদের প্রয়োজন নেই, এবং এই লাস্টের লাইন বাদে বাকি যত জায়গা রয়েছে সেখানে যদি আমরা জি লিখে দেই, ই লিখে দেই, যদি আমি দেখাই, এই জি কে যদি আমরা ই করে দেই, আর এটা আমাদের আর দরকার নাই, এই লাস্টের লাইনটি দরকার নেই। এখন আমরা যদি একটু চিন্তা করি তখন কি হবে, আবার মিলাই দেখব যে এখানে ই করে দিলাম। এখন আমরা দেখব এই এফ, যেটা আমরা জি কে ই করলাম, সেই এফ আবার যদি আমরা এই ডি এর সাথে মিলাই তখন দেখবেন ডি = EF, এফ এর জন্য EF, এবং এখানে আউটপুট কম্বিনেশন 0 1, এখানে আউটপুট কম্বিনেশন 0 1। সো আমরা এটাও বলতে পারি যে এই এফ এরও এখন আর প্রয়োজন নেই, এই এফ আর ডি একে অপরের ইকুইভ্যালেন্ট। সো আমাদের এই লাইনটাও আর দরকার নেই, এবং বাকি যত জায়গায় এফ রয়েছে সেটিকে আমরা ডি দ্বারা রিপ্লেস করতে পারি, এখন যে পাঁচটি রয়েছে সেই পাঁচটিকে যদি আমরা মিলানোর চেষ্টা করি তখন আমরা দেখবো যে না, আর কোনোভাবেই মিলানো সম্ভব হচ্ছে না। তো এই যে প্রথম যে পাঁচটি লাইন আমরা পেলাম, এই প্রথম পাঁচটি হচ্ছে রিডিউসড স্টেট টেবিল। আপনারা যদি দেখেন, মিলাই দেখেন, হুবহু সেম কথাই আপনারা এখানে পাবেন, এই একেবারে হুবহু সেম এই উপরের পাঁচটি লাইন যা আমরা পাচ্ছি ঠিক সেম ভাবে আমরা এখানেও পাচ্ছি, এবং এই সেম প্রসেসই এখানে নিচে করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে রিডিউসিং দ্য স্টেট টেবিল। আপনাদের এভাবে রিডিউসিং দ্য স্টেট টেবিল দেখাতে পারলে ভালো, কিন্তু সময়ের স্বল্পতা যদি থাকে তাহলে না দেখালেও সমস্যা নেই। এটি মেইন না, মেইন হচ্ছে রিডিউসড স্টেট টেবিলটা আপনি বের করতে পারলেন কিনা। আপনি চাইলে এখানেও স্টেট টেবিলের মধ্যে এভাবে করতে পারেন, যদিও এটি নট অ্যাকসেপ্টেবল, বাট নো প্রবলেম যদি আপনারা সেভাবে করেন। অ্যাকচুয়াল সার্কিট ডিজাইনের সময় আপনাদেরকে আলাদা করেই এভাবে দেখাতে হবে, কারণ হচ্ছে এটি মেইন স্টেট টেবিল, এবং স্টেট টেবিল থেকে পরবর্তীটি এটি হচ্ছে টেম্পোরারি স্টেট টেবিল। টেম্পোরারি স্টেট টেবিল থেকে আমরা রিডিউসড স্টেট টেবিলটা পাচ্ছি। কিভাবে? এই সেম প্রসেস যেটা আমি একটু আগে এক্সপ্লেইন করলাম। এখন যেহেতু স্টেট টেবিল রিডিউসড হয়ে গিয়েছে,
এই সেম রিডিউস টেবিল থেকে আবার আমরা রিডিউসড স্টেট ডায়াগ্রামও তৈরি করতে পারি ঠিক আগের নিয়মেই। এটি আশা করি কারো বুঝতে প্রবলেম হওয়া উচিত নয়। এবার আসবো রেজিস্টার। রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে, register is a group of binary cells suitable for holding binary information. A group of flip-flops constitutes a register since each flip-flop is a binary cell capable of storing one bit of information. এখানে যে কথাগুলো রয়েছে সেই কথাটি বোঝাচ্ছে রেজিস্টার হচ্ছে একটি n বিট সংখ্যক বা n ফ্লিপ-ফ্লপ নিয়ে গঠিত একটি মেমোরি ডিভাইস বা মেমোরি এলিমেন্ট, যেটি বাইনারি ইনফরমেশন স্টোর করতে পারে কতটি? যতটি ফ্লিপ-ফ্লপ রয়েছে ততটি, অর্থাৎ যত বিট রয়েছে ততটি ফ্লিপ-ফ্লপ রয়েছে সেই রেজিস্টারে এবং তত বিটের বাইনারি ইনফরমেশন সে স্টোর করতে পারে। এবং রেজিস্টার ফ্লিপ-ফ্লপ দিয়ে গঠিত। সহজ ভাষায় বলতে পারি রেজিস্টার হচ্ছে একাধিক ফ্লিপ-ফ্লপের সমাহার। নরমালি বর্তমানে 8 বিটের রেজিস্টার তৈরি করা হয়ে থাকে, 8 বিটের কম তৈরি করা হয় না। এর আগে হয়তো বা 4 বিট করা হতো, বাট বর্তমানে 8 বিটের কম করা হয় না। মেমোরি ইউনিট কি? মেমোরি ইউনিট হচ্ছে is a collection of storage cells together with associated circuits needed to transfer information in and out of storage. যেমন বিভিন্ন ধরনের মেমোরি রয়েছে, যেমন র্যাম, রম ইত্যাদি। এই এখানে যে ডেফিনিশন রয়েছে সেই ডেফিনিশন গুলো আপনারা দেখবেন, খুব কঠিন কোনো কিছু লেখা নেই। এমন মেমোরি ইউনিট বলতে বোঝানো হচ্ছে যেখানে অনেকগুলা স্টোরেজ সেল আমরা ইউজ করব। স্টোরেজ সেল কি? স্টোরেজ সেল হচ্ছে মেমোরি এলিমেন্ট। মেমোরি এলিমেন্ট যেমন রেজিস্টার, ফ্লিপ-ফ্লপ, এগুলো হচ্ছে সো অনেকগুলা মেমোরি এলিমেন্ট নিয়ে মেমোরি ইউনিট গঠিত। আচ্ছা, এরপর আসছি আমরা ক্লাসিফিকেশন অফ ডিজিটাল আইসি। ডিজিটাল আইসি নরমালি এখানে 4টা ভাগ দেখানো হয়েছে, যে ক্লাসিফিকেশন, যে 4 ধরনের ডিজিটাল আইসি পাওয়া যায়। স্মল স্কেল ইন্টিগ্রেশন এসএসআই, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন এমএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন এলএসআই এবং ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ভিএলএসআই। ভিএলএসআই সম্পর্কে আপনারা আপনাদের শেষ দিকের সেমিস্টারগুলোতে পাবেন, সম্ভবত 8 বা 9 সেমিস্টারে এটা আপনারা পাবেন। এবং এই এসএসআই এর জন্য বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট ইন্ডিভিজুয়াল বেসিক গেট কয়টা? যে 12টার বেসিক গেট থাকবে, এর কম এর বেশি না। 12 থেকে কম 11টা। এবং নাম্বার অফ ইকুইপমেন্টস কম্পোনেন্টস বলা হচ্ছে আপ টু 99, অর্থাৎ 99টা কম্পোনেন্ট থাকবে। কম্পোনেন্ট মানে হচ্ছে রেজিস্টর, ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ডায়োড, ফর এক্সাম্পল এইগুলো থাকবে। সো 99টির বেশি কম্পোনেন্ট থাকতে পারবে না। একইভাবে এমএসআই তে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে 12 থেকে 99টি বেসিক গেট থাকতে পারে। এবং নাম্বার এখানে ইকুইভ্যালেন্ট বেসিক গেট বলা হচ্ছে, অর্থাৎ এটার মানে এই না যে ন্যান্ড গেট আমরা ডিজাইন করতে পারবো না, ন্যান্ড গেটও থাকবে। ন্যান্ড গেটের জন্য ইকুইভ্যালেন্ট বেসিক গেটে কয়টা হবে? একটি অ্যান্ড এবং একটি নট গেট মিলে একটি ন্যান্ড গেট আমরা বলতে পারি। সো বেসিক গেট এখানে ন্যান্ড গেটের একটি ন্যান্ড গেটের জন্য 2টি বেসিক গেট প্রয়োজন, সেরকম সেই কথাটি বলা হয়েছে। ইকুইভ্যালেন্ট বেসিক গেট বলতে 2টি বেসিক গেট প্রয়োজন। সো সর্বোচ্চ বেসিক গেট এরকম এই রেঞ্জে হবে। একইভাবে নাম্বার অফ কম্পোনেন্টস হবে এই রেঞ্জে, বাকিগুলোর জন্য সিমিলার ওয়েতে আপনারা দেখবেন। এর এখন আসছি টাইপ অফ রেজিস্টার। নরমালি রেজিস্টার হচ্ছে 2 প্রকার, প্যারালাল রেজিস্টার এবং শিফট রেজিস্টার নরমালি বলা হয়ে থাকে, যেটিকে কখনো কখনো সিরিয়াল বা সিরিজ রেজিস্টারও বলা হয়ে থাকে। মোস্ট অফ দ্য টাইম শিফট রেজিস্টারই বলা হয়। তো যদি এরকম বলা হয় ডিজাইনে 4 বিট রেজিস্টার,
তার মানে হচ্ছে এটি একটি প্যারালাল রেজিস্টার, অর্থাৎ প্যারালাল রেজিস্টারের জন্য আলাদা করে কোনো কিছু বলা থাকে না, এটা কোন টাইপের রেজিস্টার, এবং বলা হচ্ছে এক্সপ্লেইন ইটস ওয়ার্কিং প্রিন্সিপাল অর অপারেশন। কিরকম এটির এইভাবে ডিজাইন করা হয়ে থাকে, এই চারটি 4 বিট যেহেতু বলা হয়েছে, তো এখানে 4 বিট রেজিস্টার, 4টা ফ্লিপ ফ্লপ দিয়ে এটা তৈরি করা হয়েছে, এবং এখানে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হয়েছে। কোনো জরুরি না যেটা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে করতে হবে, যে কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে এটা হতে পারে। তো এখানে সিমিলারলি প্যারালাল বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন এটাতে ক্লক পালস আসবে, সকল রেজিস্টারে সেম ক্লক পালস যাবে। সেম ক্লক পালস যেহেতু যাচ্ছে, তো ওই সময় যখনই ইনপুট আসবে, আউটপুটে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ প্রতি ক্লক পালসে এট দ্য সেম টাইম সবগুলো ইনপুটের উপর বেস করে সবগুলো আউটপুট চেঞ্জ হয়ে যাবে। প্রতি ক্লক পালসে এরকম হয়। সো এটি হচ্ছে প্যারালাল রেজিস্টারের মেইন ফাংশন। এটি আপনারা পড়বেন, এখানে খুব বেশি কঠিন কোনো কথাবার্তা নেই। আমি এখন মুখে মুখে যেটি বললাম সেই কথাটি এখানে লিখিত আকারে দেয়া রয়েছে। এখন আরেকটি আসবো, ডিজাইন দ্য সিকোয়েন্সিয়াল সার্কিট হুজ স্টেট টেবিল ইজ লিস্টেড ইন দ্য ফিগার। অর্থাৎ একটি এরকম সিকোয়েন্সিয়াল সার্কিটের স্টেট টেবিল দেয়া রয়েছে, অর্থাৎ স্টেট টেবিল থেকে আপনাকে সিকোয়েন্সিয়াল সার্কিট তৈরি করতে হবে। আমি এটি আপনাদের প্র্যাকটিস এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছি, এখান থেকে আপনাদের এটি বের করা কঠিন কিছুই না, শুধু আমি আইডিয়া করে দিচ্ছি যে নেক্সট স্টেট এখানে দুইটি রয়েছে এবং আউটপুট ওয়াই রয়েছে একটি। তো আপনাকে এই A1 এর ইকুয়েশন, A2 এর ইকুয়েশন এবং Y এর ইকুয়েশন বের করতে হবে ইউজিং কে ম্যাপ, যেটা এই টাইপের ইকুয়েশন হবে। এবং যদি এটা, এবং আপনাদেরকে এটা করে দেখাতে হবে, কারণ হচ্ছে পরীক্ষায় যদি এই কোয়েশ্চেন আসে এবং আপনারা যদি অ্যান্সার করেন তখন সেম ভ্যালু থাকবে না। সেম ভ্যালু না থাকলে তখন আপনাকে অবশ্যই এই ক্যালকুলেশনটা করতে হবে। এই ক্যালকুলেশন করে তারপর আপনি এটির স্টেট ইকুয়েশন বা নেক্সট স্টেট ইকুয়েশন আপনারা বের করবেন। 4 6 1 2 5 6 এটা আপনারা বুঝতেই পারছেন, এটি হচ্ছে মিন টার্ম, এবং এগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন এই আউটপুটটি আমরা পাবো ফর দিস কম্বিনেশন। কিন্তু কম্বিনেশন যদি ডিফারেন্ট হয়, এই কম্বিনেশনগুলো যেটি হাইলাইট করলাম, অবশ্যই ইকুয়েশন ডিফারেন্ট হবে। এবং একইভাবে জাস্ট এই ইকুয়েশনকে আমরা এখানে ডিজাইন করলাম। এটি আশা করি আপনারা যদি আগের সার্কিটগুলো বুঝে থাকেন তাহলে এই সার্কিটটা বোঝা কঠিন হওয়া উচিত না, বা এই লজিক ডায়াগ্রামটা বা সার্কিট ডায়াগ্রামটা বোঝা কঠিন হওয়া উচিত না। শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার হচ্ছে এমন এক ধরনের রেজিস্টার যার প্রত্যেকটা সেম ক্লক পালসে কানেক্টেড থাকে। আমি সার্কিট থেকে বোঝানোর চেষ্টা করি, এটা আপনারা দেখবেন বা বোঝার চেষ্টা করবেন। আমি সার্কিট দিয়ে এক্সপ্লেন করি, যেমন ডিজাইন এ 4 বিট শিফট রেজিস্টার and explain its working principle or operation। অবশ্যই শিফট রেজিস্টার যদি বলা হয়, যদি আমরা চাই সরি, অবশ্যই যদি কোয়েশ্চেনে শিফট রেজিস্টার উল্লেখ থাকে বা যদি আমাদের প্রয়োজন হয় যে শিফট রেজিস্টার নিয়ে কাজ করতে হবে, তখন অবশ্যই শিফট রেজিস্টার বলা থাকবে। কিন্তু যদি শিফট রেজিস্টার বলা না থাকে, শুধু রেজিস্টার বলা হয়, তাহলে আপনার ইচ্ছা আপনি শিফট রেজিস্টারও এক্সপ্লেন ধরে নিতে পারেন বা প্যারালাল রেজিস্টারও ধরে নিতে পারেন, স্পেসিফিক ভাবে সেটার কোনো নেই। কিন্তু কিন্তু যেটি বলা থাকবে তখন সেইভাবেই আপনাকে করতে হবে। তো এখন এইটির কিভাবে কাজ করে আমি যে এক্সপ্লেন করলে আপনাদের এটার ডেফিনিশনটাও একই সাথে বুঝে যাবেন। এটির সেম ক্লক পালস প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে অ্যাপ্লাই করা হয়, কিন্তু এটির একটি সিরিয়াল ইনপুট বলে কথা থাকে। যে সিরিয়াল ইনপুটের কাজ হচ্ছে যে এখানে একটি ইনপুট আমরা অ্যাপ্লাই করব, প্রতি ক্লক পালসে যখন এই ইনপুট অ্যাপ্লাই হয় তখন এই প্রথম ক্লক পালস যখন আসে তখন এই এসআই এর ভ্যালুটা এখানে আসে। এটা কিন্তু এসও তে আসে না, কারণ হচ্ছে এই ক্লক পালসের যে যত দ্রুত অন অফ হয়, এই এসআই
ডি থেকে কিউতে আসতে তার চেয়ে অনেক বেশি সময় লাগে, যে কারণে যখন এই ক্লক পালস অফ হয়ে যায় ততক্ষণে এই এসআইটা কিউতে ঠিকই চলে আসে, কিন্তু এই কিউ থেকে ডি বা পরের যে ফ্লিপ ফ্লপ আছে সেই পরের ফ্লিপ ফ্লপে যেতে পারে না, এবং পরের ফ্লিপ ফ্লপ পার হয়ে এখানে আসতে পারে না। সেজন্য তো এখন এই প্রথম ক্লক পালস যখন শেষ হয়ে যায় বা প্রথম ক্লক পালস যখন অন থেকে অফ স্টেটে চলে যায় ততক্ষণে এই এসআই এর ভ্যালুটা ডি থেকে কিউতে ঠিকই চলে আসে প্রথম ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, কিন্তু এই প্রথম ফ্লিপ ফ্লপের কিউ থেকে সে ডি তেও চলে আসছে ঠিকই, কিন্তু সে আর পাস হতে পারে না, এই কিউতে চলে আসতে পারে না, কারণ হচ্ছে এই সময় ক্লক পালসটি অফ হয়ে গিয়েছে। সো যে কারণে শিফট রেজিস্টার এখানে যত বিটের শিফট রেজিস্টার হবে তো মিনিমাম ততটি ক্লক পালস লাগবে এর এসআই এর ভ্যালুটা এসও তে পৌঁছানোর জন্য। অর্থাৎ এখানে যেহেতু 4টি ফ্লিপ ফ্লপ বা 4 বিটের শিফট রেজিস্টার যেহেতু বলা হচ্ছে, তার মানে হলো মিনিমাম 4টি ক্লক পালস লাগবে এসআই এর ভ্যালু S0 অর্থাৎ একেবারে লাস্টের ফ্লিপ ফ্লপের আউটপুটে পৌঁছাতে। তো এই জন্যই এখানে বলা হচ্ছে শিফট রেজিস্টার, অর্থাৎ ওয়ান বাই ওয়ান একটির পর একটি লেফট টু রাইট এর দিকে যাবে, অথবা উল্টোও হতে পারে, আমরা উল্টো ভাবে যদি ডিজাইন করি তখন রাইট টু লেফট এর দিকে যাবে। তো এই কথাগুলো এখানে বলা রয়েছে, আপনারা আরো ডিটেলে দেখবেন তাহলে আরো ভালো করে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এরপর আসছি আমরা কাউন্টার। কাউন্টার কি? কাউন্টার আমরা খুব সহজভাবে বুঝতে পারি যে কোনো কিছুকে গণনা করা। অর্থাৎ এখানে গণনা কিভাবে করবে? এখানে গণনা করবে এভাবে, যেমন আমরা যদি ঘড়ির এক্সাম্পল চিন্তা করি, ঘড়ি কি হয় যে সেকেন্ডের কাঁটা 60টা ঘর ঘুরে 0 থেকে 59 পর্যন্ত। যখন 0 থেকে 59 হয়ে আবার সে 0-তে আসে সে সময় মিনিটের কাঁটা 1 ঘর পরে চলে যায়, এবং এরকম যদি 60 বার হয় তখন তখন কি হয়? তখন হচ্ছে যে এই এই মিনিটের যে এটা সে তখন এই সেম প্রসেসে 0 থেকে 59 মিনিটে যাবে, এবং একইভাবে সে 1 মিনিট এইভাবে যদি 60 মিনিট পার হয় তখন ঘন্টার কাঁটা একটা ঘর পার হয়, এবং সেই অনুযায়ী এরকম টোটাল দিনে 24 ঘন্টাকে ডিসাইড করা হয়ে থাকে, ডিজাইন করা হয়েছে যে এই কাউন্টারের উদ্দেশ্য সেরকম যে 0 থেকে 59 হয়ে সে আবার 0-তে ব্যাক করবে, এবং আবার এভাবে 0 থেকে 59 এভাবে কন্টিনিউয়াসলি সেকেন্ড এবং মিনিটের কাঁটা চলতে থাকবে। আর একইভাবে ঘন্টার কাঁটা 0 থেকে 11 যদি 12 আওয়ার ক্লক হয়, অথবা 0 থেকে 23 যদি 24 আওয়ার ক্লক হয়, সেভাবে ডিসাইড বা ডিজাইন করা হয়ে থাকে টাইম কাউন্টিং এর জন্য। তো এখানে কাউন্টারের জন্য নট নেসেসারি যে সময় ক্যালকুলেশন করতে হবে এমন কোনো জরুরি না, এটা যে কোনো কিছু কাউন্ট করতে পারে। এটির এক্সাম্পল হিসেবে যখন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেটি রয়েছে সেটি যখন আমরা দেখব তখন আমরা এটা বুঝতে পারবো যে এটি কোন কোন কাজে ইউজ হতে পারে। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে কাউন্টারের, যেমন কোন একটি শপিং মলে কয়জন এন্টার করলো, কয়জন বের হয়ে গেল, অথবা কোনো একটি পার্কিং লটে কয়টি গাড়ি করেছে, কয়টি গাড়ি আউট হয়েছে, সেই টাইপের ক্যালকুলেশনও এই কাউন্টার দিয়ে করা হয়ে থাকে। তো এখন আমরা একটি দেখব যে 3-বিট বাইনারি কাউন্টার ইউজিং টি ফ্লিপ ফ্লপস। এখানে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে 3 বিটের বাইনারি কাউন্টার এবং টি ফ্লিপ ফ্লপ দিয়ে। এটা কোনো জরুরি না যে 3 বিট হতে হবে, বাইনারি দিয়েই হতে হবে,
টি ফ্লিপ ফ্লপ দিয়ে করতে হবে এমন কোনো জরুরি নেই। যে কোনো ফ্লিপ ফ্লপ হতে পারে, যে কোনো বিটের কাউন্টার হতে পারে, যে কোনো টাইপের কাউন্টার হতে পারে। টাইপস অফ কাউন্টারস আমরা একটু পরে দেখব। সেই কাউন্টার টাইপস অফ কাউন্টার বোঝার আগে আমরা এর একটি ডিজাইন আমরা দেখি। যেমন কাউন্টারের ক্ষেত্রে হচ্ছে এটার কোনো ইনপুট আউটপুট থাকে না। থ্রি থ্রি বিট বাইনারি কাউন্টারের স্টেট ডায়াগ্রাম যদি আমরা দেখি, এর কোনো ইনপুট আউটপুট নেই, এটি হচ্ছে তার স্টেট ডায়াগ্রাম। এবং থ্রি বিট যেহেতু বলেছি, তো এখানে তিনটি ফ্লিপ ফ্লপ রয়েছে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এখানে ইনপুট হচ্ছে ক্লক পালস। যখনই ক্লক পালস থেকে একটা সিগন্যাল আসবে, সেটাকেই ইনপুট হিসেবে কাউন্ট করা হবে, এবং ইনপুট হিসেবে কাউন্ট করলেই সে তার পরবর্তী স্টেটে চলে যাবে। যেহেতু এটা বাইনারি কাউন্টার, তার মানে হচ্ছে সে 000 থেকে তার পরবর্তী স্টেট হবে 001। আবার ক্লক পালস আসলে এরপরের স্টেট হবে 010, আবার ক্লক পালস আসলে 011, আবার ক্লক পালস আসলে 100, এভাবে করে করে 111 আসবে। আবার 111 এর পরে যদি আবার ক্লক পালস আসে, তখন সে অটোমেটিক সে 000 হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি সে রিসেট হচ্ছে না। 111 এর পরে সে 000 মানে হচ্ছে সে কিন্তু রিসেট হচ্ছে না, সে তার স্টেট চেঞ্জ করছে, সে এই স্টেট থেকে এই স্টেটে আসছে। তো এখানে যদি আপনারা কাউন্টারের ডেফিনিশনে দেখেন, তখন দেখবেন a sequential circuit that goes through a prescribed sequence of states upon the application of input pulses is called a counter. Input pulse মানে হচ্ছে, এটা অবশ্যই ইনপুট পালস বলতে নট নেসেসারি ক্লক পালস হবে এমন কোনো জরুরি না। ইনপুট ভ্যালু একটা থাকতে পারে, কিন্তু ইনপুটের এক্স এর উপর ডিপেন্ড করে কিন্তু এটার আউটপুট ডিপেন্ড করবে না। এটা এক্স হচ্ছে জাস্ট একটা সিগন্যাল দেয়া যায় যে ইনপুট এসেছে। এরকম এরকম যদি হয়, তখনই তার প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেটে চলে যাবে। সে কখনোই প্রেজেন্ট স্টেট থেকে আবার তার ওই স্টেটে থেকে যাবে এরকম কখনো হবে না কাউন্টারের ক্ষেত্রে। কাউন্টারে সব সময় প্রেজেন্ট স্টেট যেটা থাকবে, নেক্সট স্টেট ডিফারেন্ট হবে। আবার নেক্সট তার প্রেজেন্ট স্টেট যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে, তো তার নেক্সট স্টেট আবার আরেকটি ডিফারেন্ট স্টেট হবে। হ্যাঁ, এরকম আমরা বলতে পারি যে 001 এখান থেকে 010 না গিয়ে সে আবার 000 হয়ে গেছে, এই বিপরীত স্টেটে গিয়েছে, সেটা সম্ভব। কিন্তু সেম স্টেট কখনোই থাকবে না, অফকোর্স ডিফারেন্ট স্টেট হবে। তো আমরা এখন এটিকে একটু দেখি যে এখানে কিভাবে ক্যালকুলেশন বা সার্কিট ডায়াগ্রাম করা হয়েছে। এখানে দেখেন এক্সাইটেশন টেবিল ফর দিস 3 বিট বাইনারি কাউন্টারের জন্য কিভাবে করা হলো। সিম্পল, জাস্ট 8টি কম্বিনেশন বা 8টি প্রেজেন্ট স্টেট লেখা হলো, এবং এটি যদি প্রেজেন্ট স্টেট হয় তার নেক্সট স্টেট হচ্ছে এটা, এটা যদি প্রেজেন্ট স্টেট হয় তার নেক্সট স্টেট হচ্ছে এটা। একইভাবে এই জিনিসগুলো লেখা হয়েছে। 111 থাকলে তার প্রেজেন্ট নেক্সট স্টেট হচ্ছে এটা। এটা আমরা এই ছবি থেকে, স্টেট ডায়াগ্রাম থেকেই বুঝতে পারছি। তো এখন আসবো আমরা টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিল যদি আমরা বের করতে চাই, তার মানে হচ্ছে যে আমরা প্রেজেন্ট স্টেট হচ্ছে এইটা, নেক্সট স্টেট হচ্ছে এইটা, তাহলে টি ফ্লিপ ফ্লপে আমরা কি ইনপুট দিব। আমরা জানি টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে জিরো আছে, সরি, যদি আমরা সেম নো চেঞ্জ রাখতে চাই, তখন টি তে 0 ইনপুট দিতে হবে। আর যদি আমরা চেঞ্জ করতে চাই, তখন টি তে 1 ইনপুট দিতে হবে। তো খেয়াল করে দেখুন, যদি আমরা দেখি এই 0 আর এই 0 সেম, তো আমরা ইনপুটে দিলাম 0। এই 0 আর এই 0 এটাও সেম, তো ইনপুটে 0 0 0 0 0 1। যেহেতু চেঞ্জ হচ্ছে, তো আমাদেরকে ইনপুটে 1 দিতে হবে। 1 1 তাহলে 0 দিব, 1 1 0 1 1 অফকোর্স 0, আরেকবার 1 0, যেহেতু চেঞ্জ হচ্ছে অফকোর্স 1 দিতে হবে। সিমিলার ওয়েতে আমরা এটাও বের করতে পারি যে 0 আছে, 0 চাই, 0 দিব, 0 আছে, 1 চাই, 1 দিব। অর্থাৎ যদি আমরা সেম স্টেট রাখতে চাই, টি ফ্লিপ ফ্লপের ইনপুটে 0 দিব। যদি আমরা ডিফারেন্ট স্টেট করতে চাই, তখন টি ফ্লিপ ফ্লপের ইনপুটে
1 দিব। তো আমরা এখন এখান থেকে তিনটি টি ফ্লিপ ফ্লপের ইনপুট কম্বিনেশন পেয়ে গিয়েছি। তো এই TA2, TA1, TA0 যদি আমরা এখন হিসাব করি, এটার যদি সার্কিট ডায়াগ্রাম আমরা যদি বের করতে চাই, সার্কিট ডায়াগ্রাম বের করতে হলে আগে আমাদেরকে এটার ইকুয়েশন বের করতে হবে। ইকুয়েশনের জন্য আমরা কে ম্যাপ দিয়ে ইকুয়েশন বের করব আগের নিয়মে যেরকম আমরা বের করেছি। তো এইভাবে যদি আমরা বের করি তো TA2, TA1, TA0 ভ্যালু এটি আসবে। আপনারা না বুঝলে এটি স্টপ করে বা পজ করে এখানে আরেকবার ক্যালকুলেশন করবেন, তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন এটি যখন আমরা পেয়ে গেলাম, এই ইকুয়েশন গুলো পেয়ে গেছি, তো এটার লজিক বা সার্কিট ডায়াগ্রামও আমরা খুব ইজি ভাবে পেয়ে যাব। আগের সার্কিট ডায়াগ্রাম যদি বুঝেন, এখানেও এটাও বুঝবেন যে তিনটি ফ্লিপ ফ্লপ রয়েছে, এটি TA2, এটি A1 এবং এটি A0। এবং কাউন্ট পালস বলতে এখানে যদিও ক্লক পালস ইনপুটে দেওয়া হয়েছে, কিন্তু কাউন্ট পালস নট নেসেসারি ক্লক পালস থেকে আসবে এমন কোনো জরুরি না। এটা ডিপেন্ড করবে আপনার অ্যাপ্লিকেশনের উপরে। যেমন যদি আপনি ঘড়ি বানানোর জন্য কাউন্টার ইউজ করেন, তখন ক্লক পালসটা মাস্টার ক্লক জেনারেটর থেকে আসতে হবে। কিন্তু যদি আপনি কোনো কিছু মানুষ কাউন্ট করা কোনো শপিং মলে অথবা গাড়ির পার্কিং এর লটে গাড়ি কাউন্ট করা যদি করেন, তখন গাড়ি এগুলো কিন্তু সব সময় আসে না, র্যান্ডম টাইমে আসে। তো যে কারণে ওই সময় কাউন্ট পালসটা আমাদেরকে একটা সেন্সরের মধ্য দিয়ে পাস করতে হয়। সেন্সরে ইনপুট পেলে সেই ইনপুটের সিগন্যালের উপর বেস করে এখানে সিগন্যাল দিবে, এবং সেই সিগন্যাল থেকে এর কাউন্টিংটা বেড়ে যাবে বা কমে যাবে। সো এখন আসবো, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, অল্প কিছু কথাবার্তা রয়েছে। যেমন টাইপস অফ কাউন্টার, দুইটি টাইপের কাউন্টার হয়ে থাকে, একটি হচ্ছে রিপল কাউন্টার আর একটি হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টার হচ্ছে এই টাইপের কাউন্টার, যার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের বা প্রত্যেকটা এই যে মেমোরি এলিমেন্ট রয়েছে তার সবগুলো সেম টাইমে চেঞ্জ হয়, সেম টাইমে ইফেক্ট হয়। নট নেসেসারি চেঞ্জ হতে হবে, অ্যাকচুয়ালি ইফেক্ট হয়। সেটা নো চেঞ্জ ইফেক্ট হতে পারে, সেম চেঞ্জ ইফেক্টও হতে পারে, কিন্তু এট দ্য সেম টাইম প্রত্যেকের হয়। কিন্তু রিপল কাউন্টারের ক্ষেত্রে হয় কি, রিপল কাউন্টারের ক্ষেত্রে হয় যে এর যত হায়ার অর্ডারে যাবে, যেমন এটি হচ্ছে লোয়েস্ট অর্ডার 0, 1, 2, এরকম এখানে আরো একটি থাকলে 3, যত বেশি হায়ার অর্ডারে যাবে লোয়ার অর্ডারের যে আউটপুট থেকে হায়ার অর্ডারে ক্লক পালসে ইনপুট আসবে। আবারও বলছি, রিপল কাউন্টারের ক্ষেত্রে লোয়ার অর্ডারের আউটপুট থেকে হায়ার অর্ডারের ক্লক পালসে কানেকশন থাকবে, আবার একইভাবে লোয়ার অর্ডারের আউটপুট থেকে হায়ার অর্ডারের ক্লক পালসে কানেকশন থাকবে। এই টাইপের যদি কাউন্টার হয় তখন সেটাকে রিপল কাউন্টার বলা হয়। তো আমরা এত ডিটেলে যাব না, আমরা সংক্ষেপে জাস্ট জেনে নিলাম এগুলো। এখানে আরো কিছু এক্সাম্পল রয়েছে, যেমন বাইনারি কাউন্টার, বিসিডি কাউন্টার, জনসন কাউন্টার। অত ডিটেইলে আমরা যাচ্ছি না, তো সংক্ষেপে আমরা বাইনারি কাউন্টারটি আমরা দেখলাম, এবং বিসিডি কাউন্টার মানে হচ্ছে যেটি 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে। এই যতগুলো কাউন্টার রয়েছে এগুলো তিনটি উপায়ে ডিজাইন করা সম্ভব। একটি হচ্ছে আপ কাউন্টার, সেকেন্ড হচ্ছে ডাউন কাউন্টার, এবং থার্ড হচ্ছে আপ ডাউন কাউন্টার। অর্থাৎ সে উপরের দিকে কাউন্ট করতে পারে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম। ডাউন কাউন্টার 7, 6, 5, 4, 3, 2, 1 এরকম। আপ ডাউন কাউন্টার সে প্রথমে ফর এক্সাম্পল উপরের দিকে গেল 0, 1, 2, 3, 4, 5, আবার ডাউনে আসতেছে 5 এর পরে 4, 3, 2, আবার 2 এর পর আবার আপে যাচ্ছে 3, 4, 5, 6 এরকম যদি হয় তখন সেটি হচ্ছে আপ ডাউন কাউন্টার। তো আমরা সিনক্রোনাস কাউন্টারের মধ্যে বাইনারি আপ কাউন্টারের একটু কিছু
জাস্ট সার্কিট ডায়াগ্রামটি দেখবো যে কিভাবে এটি ডিজাইন করা হয়েছে, যে এই আপ কাউন্টারটি কিভাবে এটি মুখস্থ করতে হবে না, জাস্ট আপনাদের দেখার জন্য এটি আমি এখানে দিয়েছি। যদি আমরা এটি জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করি তখন এরকম সার্কিট ডায়াগ্রাম হবে। যদি আবার আমরা সেটিকে টি ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করি তখন এরকম একটি ডিজাইন হবে। এটি মুখস্থ করার কিছু নেই, জাস্ট এটি ডিজাইন আপনাদের দেখানো হয়েছে যাতে আপনাদের বুঝতে ইজি হয়। সরি, এখানে পরেরটিও অ্যাকচুয়ালি বাইনারি আপ ডাউন কাউন্টার। বাইনারি আপ ডাউন কাউন্টার, এই আপ ডাউনের লজিকটা এখানে দেওয়া হয়েছে। এই যদি এখানে আপের ভ্যালু 1 হয় তখন এরকম ভাবে এই ক্যালকুলেশন হবে, এবং ডাউনের ভ্যালু ওই সময় অফকোর্স 0 থাকতে হবে। আবার যদি ডাউনের ভ্যালু 1 হয় তখন ওই সময় আপের ভ্যালু 0 থাকতে হবে। তাহলেই সেভাবেই এখানে যে ক্যালকুলেশনটা আপ ডাউনের লজিকটা কাজ করবে। আপ ডাউন অফকোর্স একে অপরের বিপরীত, একই সময়ে দুইটাই হবে না, যে কোনো একটি হবে, এবং এই সিগন্যালটা সেভাবেই কন্ট্রোল করা হয়ে থাকে। অবশ্যই এটার ডিফারেন্ট ডিজাইনও হতে পারে, ডিফারেন্ট সেকশন হতে পারে। এটি জাস্ট একটি ওয়ান অফ দি এক্সাম্পলস আপনাদের দেখানো হয়েছে। এই সার্কিট মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝার জন্য আপনাদের দেওয়া হয়েছে। এরপর হচ্ছে বিসিডি কাউন্টার। বিসিডি কাউন্টার যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এখানে 0 0 0 থেকে 4টা 0 থেকে শুরু করে এভাবে এটি হচ্ছে 4 5 6 7 8 9, 9 থেকে আবার সে 0 তে ব্যাক করছে। এখানে এই টোটাল 10টি স্টেট রয়েছে। এই 10টির বেশি স্টেট বিসিডি কাউন্টারে পসিবল না। তো যেহেতু 10টি স্টেটের জন্য মিনিমাম 4টি ফ্লিপ ফ্লপ লাগবে, 4টি ফ্লিপ ফ্লপ লাগবে, এবং এই 4টি ফ্লিপ ফ্লপের জন্য সর্বোচ্চ 16টি স্টেট পসিবল। তার মানে আমরা বুঝতে পারছি যে 10 থেকে 15 নম্বরের যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলো আনইউজড স্টেট, এবং অবশ্যই সেগুলোকে আমরা যখন আমরা বিসিডি কাউন্টার ডিজাইন করব তখন কে ম্যাপে সেই আনইউজড ভ্যালুগুলোর জন্য এক্স ভ্যালু বসায় আমাদেরকে কে ম্যাপ থেকে ইকুয়েশন বের করতে হবে। আমরা সেদিকে যাচ্ছি না, এটি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে উল্লেখ করা হয়েছে। যেমন এই যে এখানে আমি বলে দিচ্ছি যে এই বিসিডি কাউন্টারের জন্য যদি আমরা ইকুয়েশন বের করতে চাই, ইট হ্যাজ টু বি 4 ভ্যারিয়েবল কে ম্যাপ, এবং সেভাবেই এটি ডিজাইন করে 10 থেকে 15 ঘরের যে ভ্যালুগুলো সেখানে এক্স বসিয়ে ডোন্ট কেয়ারের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী ক্যালকুলেশন করে বিসিডি কাউন্টারের ভ্যালুগুলো বের করতে হবে। তো আপনাদের লেকচার, আপনাদের সিলেবাস এই পর্যন্তই আপাতত, এবং কারো যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, কোনো টপিক বুঝতে যদি না পেরে থাকেন তাহলে প্রথম থেকে ভিডিও লেকচারটি আবার দেখুন। যদি এরপরও বুঝতে না পারেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।